চালু হয়েছে কিনা দেখো একটু। গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইম বিইউপি ক্যাপ্টেন টার্গেট ব্যাচ অর্থাৎ বিইউপি স্পেশালাইজড ব্যাচ ক্যাপ্টেন টার্গেট ব্যাচ এটার তরফ থেকে যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী রয়েছে বিইউপিতে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের সবাইকে এই ক্লাসটিতে আমি রায়হান বোরহান স্বাগতম জানাচ্ছি। সো আমার ভয়েসটা কি প্রথমে ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু কমেন্ট করে একটু জানাও তো ভাইরা সবাই। আমার শব্দ, আমার কথা, আমার কণ্ঠ ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। আর পাশাপাশি আমরা যারা যারা সেকেন্ড টাইমার যোদ্ধা রয়েছে তারা আজকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে রাখো তোমার বিইউপি অ্যাডমিশন প্রিপারেশন কেমন চলতেছে, কেমন তোমার ভর্তি প্রস্তুতির অবস্থা কেমন, ইভেন তুমি কোথা থেকে আজকের এই লাইভটিতে যুক্ত হয়েছো সেটাও অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখবা। ওকে, আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আমার ভয়েস কি ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও ভাইয়েরা সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে ভয়েস আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার রয়েছে, তাই না? ভয়েস আশা করি আমার কণ্ঠ তোমরা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আস্তে আস্তে করে আমাদের যারা যোদ্ধারা রয়েছে অর্থাৎ সেকেন্ড টাইম যারা যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা আস্তে আস্তে করে আমাদের সাথে যুক্ত হচ্ছে। ইতোমধ্যে আমাদের সাথে প্রায় 150 প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, আসো আমরা ধীরে ধীরে আমাদের আজকে ক্লাসে আমরা একটু প্রবেশ করি। নুসরাত জাহান রিমি সে লিখেছো ক্লিয়ার ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, শিবলি ভয়েস ক্লিয়ার বলেছো। রাব্বি লিখেছো ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে বিইউপির জন্য পড়াই বেস্ট হবে কি? অবশ্যই, ঠিক আছে, অর্থাৎ যেহেতু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো আলহামদুলিল্লাহ, তো আমার সাজেশন হচ্ছে তুমি যেহেতু সেকেন্ড টাইমার এবং তোমার থার্ড টাইম আর কোনো অপশন নাই, থার্ড টাইম বা তৃতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো অপশন তোমার সামনে নাই, সো কেন তুমি এই সুযোগটা নিবা না? তুমি অবশ্যই বিইউপিতে পরীক্ষা দিবা এবং বিইউপির পাশাপাশি যেই সব বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু আছে তুমি প্রত্যেকটা ভার্সিটিতেই ট্রাই করবা পরীক্ষা দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, তাই না? এইসব প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি চেষ্টা করবা, চট্টগ্রাম ভার্সিটি, তারপর মানে খুলনা বিশ্ববিদ্যালয়, তো এগুলাতে চেষ্টা করবা পরীক্ষা দেওয়ার জন্য। এটা ছাড়াও তো জিএসটি আছে, তো শুধু বিইউপি কেন, অনেকগুলা ভার্সিটি আছে। তবে বিইউপির ভর্তি পরীক্ষাটা সবার আগে অনুষ্ঠিত হবে। যেহেতু বিইউপির ভর্তি পরীক্ষা সবার আগে অনুষ্ঠিত হবে, তো এই কারণে আমাদের হাতে সময়ও কিন্তু কম থাকবে। ধরো অগাস্ট মাস কিন্তু প্রায় শেষের দিকে বলতে পারো, অগাস্ট মাস কিন্তু প্রায় শেষ, আর মাত্র 5 দিন পরেই হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস শুরু হতে যাচ্ছে। তো সেপ্টেম্বর থেকে যদি তুমি গণনা শুরু করো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এর মধ্যে আশা করা যায় অক্টোবরের সেকেন্ড উইকে এইচএসসির ফলাফল দিয়ে দিবে। তখন বিইউপি সবার আগেই কিন্তু ভর্তির ডেট দিয়ে দিবে, অর্থাৎ নভেম্বরের লাস্ট উইকে অথবা মিডলের মধ্যেই বিইউপি ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারে। তো সেই হিসেবে আমাদের হাতে সময় খুবই কম, যারা আমরা সেকেন্ড টাইমার রয়েছি সেকেন্ড টাইমারদের হাতে সময় খুবই কম। এই কম সময়ে তোমরা যত দ্রুত যত ব্যাপক সম্ভব প্রশ্ন সলভ করতে পারবা সেটাই তোমার জন্য শক্তি হিসেবে কাজ করবে, কেমন? আচ্ছা, তো বিইউপি ক্যাপ্টেন টার্গেট ব্যাচে মূলত কি কি থাকছে সেটা এখানের মধ্যে দেখো লেখা আছে। তোমার বাংলা, ইংলিশ, জিকে, এফবিএস, ম্যাথ, হ্যাঁ, প্রত্যেকটার উপর হচ্ছে তোমার এখানে ক্লাস বরাদ্দ রয়েছে। সো এটা নিয়ে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে ব্রিফ করব। আমি এখন সরাসরি ভাবে আমার আজকের ক্লাস কন্টেন্টে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের যে ক্লাস কন্টেন্ট সেটা হচ্ছে আমরা বিইউপির গ্রামার অ্যানালাইসিস করব, অর্থাৎ গ্রামারটাকে হ্যাক করার চেষ্টা করব। তো আমরা আজকের ক্লাসে অনেকগুলো প্রশ্ন নিয়ে কাজ করব, অনেক প্রশ্ন, সবগুলোই গ্রামাটিক্যাল প্রশ্ন। আমরা চেষ্টা করব যে অর্থ না জেনে কিভাবে গ্রামারের প্রশ্নগুলো সমাধান করা যায়। চেষ্টা থাকবে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আমরা চেষ্টা করব যে এক একটা প্রশ্ন এটার অপশন অ্যানালাইসিস করে সঠিক উত্তরটাকে ক্র্যাক ডাউন করার জন্য। তো চলো শুরু করা যাক বিইউপি গ্রামার অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, যাই হোক,
আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে অলরেডি আমাদের পার্টিসিপেন্টরা কমেন্ট করছেন। আচ্ছা, নাফিসা যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। সুমাইয়া আরফিন, থ্যাংক ইউ ভেরি মাচ। সুমাইয়া কমেন্ট করেছো, ভাইয়া জিএসটি এর এক্সাম কি ঈদের আগে হওয়ার পসিবিলিটি আছে কিনা? আশা করা যায় যে ঈদের আগেই জিএসটি এক্সাম হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, ঈদ তো মেলা দেরি আছে, ঠিক আছে, সেই ফেব্রুয়ারিতে গিয়ে আর কি, মার্চের মধ্যে ঈদ হবে। তৌহিদুল ইসলাম লিখেছো, বিইউপিতে গ্রুপ চেঞ্জ করে এক্সাম দেওয়া যাবে? আচ্ছা, এইটা আমাদের অ্যাডমিনরা অ্যান্সার দিবেন তোমাকে। আচ্ছা, শাকিরা লিখেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিরা। তো আসো আমরা আমাদের ক্লাসটা একটু স্টার্ট করে দেই। আজকের ক্লাসে আমরা গ্রামার প্র্যাকটিস করব, গ্রামার অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো আমাদের লক্ষ্যটা হচ্ছে মূলত বিইউপি, অর্থাৎ যারা আমরা বিইউপি তে পরীক্ষা দেব, এই বিইউপি স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন আজকে স্লাইডে কিন্তু সেপারেট করা হয়েছে, কেমন? তো আসো আমরা এই প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসে একটু কাজ করি। প্রথম কোয়েশ্চেন, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, বিকজ দ্য ফার্স্ট পেয়ার অফ প্যান্টস ডিড নট ফিট প্রপারলি হি অ্যাস্কড ফর ড্যাশ। আচ্ছা, এখন আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে অর্থ না জেনেই প্রশ্ন সমাধানের কৌশল, অর্থাৎ আমি অর্থ দিকে যদি আমি ফোকাস করি তাহলে অনেকগুলো প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে না। তোমার চেষ্টা থাকবে যত বেশি সংখ্যক গ্রামাটিক্যাল কোয়েশ্চেন তুমি তোমার দক্ষতা দিয়ে সলভ করবা, অর্থাৎ অপশন অ্যানালাইসিস করে তুমি প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবা। তো আমি এই প্রশ্নটা কিন্তু ধরো আমি রিডিংই পড়লাম না, আমি রিডিংই না পড়ে আমি প্রথমে কিন্তু অপশনগুলোর দিকে তাকাবো। দেখো এখানে প্রতিটা অপশনের মধ্যে কি দেয়া আছে তোমরা যদি একটু খেয়াল করো, অ্যানাদার দেয়া আছে, আদার্স দেয়া আছে, দি আদার্স দেয়া আছে, অ্যানাদার দেয়া আছে, কেমন? তো একটা তথ্য তোমাদের জানা থাকতে হবে, একটু খাতার মধ্যে একটু লিখে রাখো। যখনই তোমরা অ্যানাদার দেখবা, এই যে অ্যানাদার দেখবা, অ্যানাদারের পরে আমরা যেই নাউনটা বসাবো ওটা অবশ্যই সিঙ্গুলার নাউন হইতে হবে, ঠিক আছে? অ্যানাদারের পরে আমরা যে নাউনটা বসাবো সেটা অবশ্যই সিঙ্গুলার নাউন হইতে হবে, অর্থাৎ অ্যানাদার প্লাস সিঙ্গুলার নাউন। আই রিপিট, অ্যানাদার প্লাস সিঙ্গুলার নাউন। তার মানে তুমি বলতে পারো যে অ্যানাদার বয়, তুমি কিন্তু বলতে পারবা না যে অ্যানাদার বয়েস। অ্যানাদার বুক, তুমি বলতে পারবা না অ্যানাদার বুকস। তার মানে অ্যানাদারের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, এই নাউনটার সাথে কোনো এস যোগ করা যাবে না। আচ্ছা, কিন্তু যদি আদার্স থাকে, ধরো তুমি আদার্স বলেছো, আদার্স, তাহলে আদার্স এর পরে তোমার কিন্তু এখানে আর নাউন ইউজ করার কোনো সুযোগ নাই, কারণ আদার্স যদি থাকে আদার্স এর পরে এখানে কোনো নাউন আসবে না, কারণ সে তো প্লুরাল ফর্মে আছে, আদার্স প্লুরাল ফর্মে আছে, তাই না? যদি আদার্স না থেকে যদি এভাবে থাকতো যে দি আদার্স, দেখো দি আদার যদি এভাবে থাকে তাহলে আমি এটার পরে সিঙ্গুলার নাউন বসাবো। কি বসাবো বলো দেখি? সিঙ্গুলার নাউন বসাবো, অর্থাৎ আমরা বলবো দি আদার বয়, দি আদার বয়। কিন্তু বলা যাবে না আদার্স বয়েস, আদার্স বয়েস, এভাবে বলা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কনসেপ্টটা নিলাম, কনসেপ্টটা ছিল এরকম যে অ্যানাদার থাকলে অ্যানাদারের পরে যে নাউনটা আসবে ওই নাউনটা অবশ্যই সিঙ্গুলার নাউন হইতে হবে, প্লুরাল নাউন হইলে কিন্তু হবে না। আর আদার্স যদি থাকে আদার্স এর পরে কোনো নাউন বসানো যাবে না, দি আদারের পরে নাউন বসানো যাবে কিন্তু আদার্স এর পরে নাউন বসানো যাবে না। তো এইটার উপর ভিত্তি করে তোমরা আমাকে একটু রেসপন্স করো দেখি যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানাও যে এটা সঠিক উত্তরটা কি হওয়াটা উচিত, সঠিক অ্যান্সারটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে, দেখো অপশন নাম্বার এ তে অ্যানাদার আছে, কিন্তু অ্যানাদারের পরে যে নাউনটা দেখো এটা প্লুরাল ইউজ করছে। আমি তো লিখেই দিলাম যে অ্যানাদারের পরে সিঙ্গুলার নাউন হবে, অথচ দেখো অ্যানাদারের পরে প্লুরাল নাউন আছে, তার মানে এটা অবশ্যই বাদ, এটা হবে না। অপশন নাম্বার বি তে আমি একটু আগেই বলেছিলাম যে আদার্স এর পরে কোনো নাউন বসানো যাবে না, অথচ দেখো এখানে আদার্স এর পরে কিন্তু নাউন বসাই দিছে, এই যে নাউন বসাই দিছে, তার মানে এটাও বাদ। একইভাবে ওই যে আদার্স, দেখো এই যে আদার্স, এই যে আদার্স দেখছো এখানে আদার্স প্লুরাল ফর্মে আছে, তাহলে এটার পরেও কোনো নাউন বা প্রোনাউন বসানো যাবে না, অথচ এখানে একটা প্রোনাউন চলে আসছে সেটা হচ্ছে ওয়ান্স, তার মানে এটাও বাদ। আর লাস্ট অপশনে দেখো এই যে অ্যানাদার প্লাস সিঙ্গুলার নাউন, এটা অপশন নাম্বার 4 এর মধ্যে দেওয়া আছে। দেখো এই যে অ্যানাদারের পরে একটা সিঙ্গুলার নাউন আছে, পেয়ার, অ্যানাদার প্লাস সিঙ্গুলার নাউন, ঠিক আছে? তো আমরা যারা এই গ্রামারটা জানবো, যারা আমরা জানবো যে অ্যানাদারের পরে সিঙ্গুলার নাউন হয়,
তারা কিন্তু আর এই প্রশ্নটা রিডিং না পড়লেও চলবে। জাস্ট অপশনের দিকে তাকাবা, অপশন দেখবা যে কোথায় অ্যানাদার প্লাস সিঙ্গুলার আছে, অপশন নাম্বার 4-এ আছে, ওইটাই অ্যান্সার। তার মানে আমার যে কথা ছিল কাজেও কিন্তু আমি মিল রাখার চেষ্টা করছি। আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে অর্থ না জেনেই কিভাবে তুমি প্রশ্ন সলভ করবা। সো গ্রামারের প্রশ্নগুলো আমরা অনেক ক্ষেত্রেই প্রায় 90% ক্ষেত্রে আমি রায়হান বোরহান ইনশাল্লাহ তোমাদেরকে এমন ভাবে ট্রেন আপ করবো যে তুমি 90% গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অর্থ না জেনেই সলভ করতে পারবা। তবে 10% কোয়েশ্চেন তোমাকে অর্থ এবং অপশন দুটোই বিশ্লেষণ করে অ্যান্সার বের করতে হবে। যেমন ধরো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, এগুলোর অবশ্যই অর্থের একটা বিষয় কাজ করে, তাই না? তারপর হচ্ছে এরকম আরো বেশ কিছু কনসেপ্ট আছে, যেমন ড্যাংলিং মডিফায়ার বা ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার। এই টপিকেও তো তোমাকে অর্থ জেনে তারপর প্রশ্ন সলভ করতে হবে। সো কিছু কিছু টপিক আছে অর্থ জানতেই হবে, অপশনের অর্থও জানতে হবে, তারপর গ্রামার মিলাইতে হবে। আবার কিছু কিছু গ্রামার আছে বা কিছু কিছু কোয়েশ্চেনের গ্রামার আছে যেগুলো অর্থ না জেনেই অপশন দেখেই সলভ করতে পারবা। সো তোমাকে কম্বিনেশন করে ব্যালেন্স করেই তোমাকে বিইউপি ভর্তি পরীক্ষার গ্রামার অংশে দক্ষতা অর্জন করতে হবে। এবং এই বিষয়টা আমি ইনশাল্লাহ করে দিব বিইউপি ক্যাপ্টেন্স টার্গেট ব্যাচের মাধ্যমে, ঠিক আছে? সো যারা শুধু বিইউপি তে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা মূলত একটা স্পেশালাইজড ব্যাচ, বিইউপি ক্যাপ্টেন্স টার্গেট ব্যাচ, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, এখানে লেখা আছে জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। অর্থাৎ ক্লাসে জনের যেই স্কোরটা এটা হচ্ছে অনেক বেশি। যাক, আমি অর্থের দিকে যদি এখন না যাই তাহলে আবার একটু বিপদে পড়বো, এখন আবার একটু অর্থের দিকে যাইতে হবে। দেখো, জনস স্কোর অন দ্য টেস্ট ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোডাল ভার্ব আছে, খেয়াল করছো? মোডাল ভার্ব আছে। তাহলে এখন যখনই তোমরা মোডাল ভার্ব দেখবা, কিছু মোডাল ভার্ব আছে অর্থ না জেনেই তুমি সলভ করতে পারবা। কিছু মোডাল ভার্ব, যেমন ধরো হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার। তো যখন ধরো তুমি অপশনের মধ্যে হ্যাড বেটার দেখবা, হ্যাড বেটারের পরেই আমরা ভার্বের কোন ফর্ম বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো, তাই না? হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এই জাতীয় যদি তোমার মোডাল ভার্ব থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, অপশন দেখেই তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু কিছু মোডাল আছে যেগুলো তোমাকে অর্থ জানতে হবে। মানে ধরো শুড, দেখো এখানে কিন্তু আছে শুড এর পরে ভার্বের বেস ফর্ম, খেয়াল করছো? শুড প্লাস ভার্বের বেস ফর্ম। অথচ এখানে দেখো শুড এর পরে আছে হ্যাভ প্লাস ভি3, মানে শুড হ্যাভ প্লাস ভি3। আবার এখানে দেখো মাস্ট এর পরে হ্যাভ প্লাস ভি3, মাস্ট হ্যাভ প্লাস ভি3। তার মানে আমরা যখন একাধিক ভ্যারিয়েশন দেখব, শুধু যদি শুড থাকতো আমরা শুডের পরে ভার্বের বেস ফর্ম বসাই, এটা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু অপশন নাম্বার বি তে তো আবার শুড হ্যাভ প্লাস ভিটি চলে আসছে। আবার অপশন নাম্বার সি তে দেখো মাস্টের পরে হ্যাভ প্লাস ভিটি চলে আসছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা অর্থগত বিষয় আছে। অর্থগত বিষয় হচ্ছে কোন সিচুয়েশনে বা কোন পরিস্থিতিতে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি3 বলবো, এটা তোমাকে বুঝতে হবে। কোন সিচুয়েশনে আমরা শুড হ্যাভ প্লাস ভি3 বলবো, এটাও তো তোমাকে বুঝতে হবে। কখন আমরা শুধু শুড প্লাস ভার্বের বেস ফর্ম বলবো, এটাও তো তোমাকে জানতে হবে। সো আমরা বুঝতেই পারতেছি যে এইটা তুমি জাস্ট অপশন দেখেই আসলে উত্তর বের করতে পারবা না, উত্তর ভুল হয়ে যাবে। এই জন্য তোমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে যে কোন সিচুয়েশনে আমরা এটা বসাবো, কোন সিচুয়েশনে আমরা এটা বসাবো, ঠিক আছে? এখন তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সারটা কি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্ট করেছো, জ্যোতি, তারপর শিবলি, শাকিরা, তানিশা, প্রিয়ন্তী, তাসনিমা, নাফিসা উলফাত, তারপর জান্নাত রোজা, সঞ্জানা শারমিন, ওয়ান্ডারফুল, জান্নাতুল মাওয়া, ক্ষণিকের জীবন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা অনেকেই এখানের মধ্যে ইনশাল্লাহ আমরা কমেন্ট করছি, সবাইকে ধন্যবাদ। আচ্ছা দেখো, এখন আমি কোনটা নেব, তাই তো? তোমরা একটু ভালো করে খেয়াল করো, যখন তুমি শুডের পরে অর্থাৎ শুড প্লাস ভার্বের বেস ফর্ম বলবা, শুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে একটা সাধারণ পরামর্শ, সাধারণ পরামর্শ, ঠিক আছে? অথবা ধরো সাধারণ কোনো একটা উপদেশ। যেমন তুমি বলতেছো যে ইউ শুড গো হোম, এর মানে হচ্ছে তুমি সাধারণ একটা পরামর্শ দিচ্ছ বা তুমি একটা উপদেশ দিচ্ছ তোমার বাড়ি যাওয়া উচিত। ইউ শুড স্টাডি নাও, ইউ শুড স্টাডি, তার মানে তোমার স্টাডি করা উচিত, তোমার পড়াশোনা করা উচিত, একটা সাধারণ পরামর্শ, কেমন? কিন্তু তুমি যদি এভাবে বলো, ধরো তুমি বললা শুড হ্যাভ প্লাস ভি3, তুমি এভাবে বলছো শুড হ্যাভ প্লাস ভি3,
এর মানে হচ্ছে তোমার কোনো একটা কাজ করা উচিত ছিল বাট তুমি কাজটা করো নাই। শুড হ্যাভ প্লাস ভি থ্রি, তোমার পড়াশোনা করা উচিত ছিল বাট তুমি পড়াশোনা করো নাই। অর্থাৎ আমি যদি বলি ইউ শুড হ্যাভ স্টাডিড, ইউ শুড হ্যাভ স্টাডিড, এর মানে তোমার স্টাডি করা উচিত ছিল বাট তুমি স্টাডি করো নাই। দেখো শুড হ্যাভ স্টাডিড মানে পড়াশোনা করা উচিত ছিল কিন্তু পড়াশোনা করে নাই। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, সমস্যা হচ্ছে এখানে কিন্তু বলেই দিছে যে জনের স্কোরটা হচ্ছে টেস্টের মধ্যে কি বলতো হাইয়েস্ট, অর্থাৎ জন হাইয়েস্ট নাম্বার পাইছে, সবচাইতে বেশি নাম্বার পাইছে। তাহলে যেই ছেলে সবচাইতে বেশি নাম্বার পায় সে পড়াশোনা করে নাই, এটা তো হইতে পারে না। আবার তুমি তাকে সাধারণ একটা পরামর্শ দিচ্ছ, এটাও তো হাস্যকর। তার মানে ডেফিনেটলি সে এই যে হাইয়েস্ট স্কোর পাইছে নিশ্চয়ই সে গতকাল রাতে পড়াশোনা করছে। তার মানে তুমি একটা অনুমান করতেছো। কি করতেছো? একটা অনুমান করতেছো। কি অনুমান? অতীত অনুমান। অর্থাৎ অতীতকালে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি সেটা অনুমান করতেছো। অর্থাৎ ধরো কোনো একটা ছেলে পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেছে, তাহলে তুমি অনুমান করে বলবা নিশ্চয়ই সে বিগত দিনে অনেক পড়াশোনা করছে, অথবা নিশ্চয়ই সে গত 1 বছরে অনেক পরিশ্রম করছে, এই কারণেই সে ফার্স্ট হয়েছে। তার মানে দেখো তুমি যে অনুমানটা করছো এই অনুমানটা কিন্তু যৌক্তিক অনুমান। কি অনুমান বলো দেখি? এটা হচ্ছে যৌক্তিক অনুমান, মানে লজিক্যাল। ঠিক আছে, লজিক্যাল, লজিক্যাল কনক্লুশন, যৌক্তিক একটা সিদ্ধান্ত তুমি জানাচ্ছ। তো যখনই তুমি কোনো একটা অনুমান করবা, মানে একটা ঘটনা ঘটে গেছে, এই যে দেখো একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনার উপর ভিত্তি করে যখন তুমি একটা অনুমান করবা, ওই অনুমানের ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। যখনই কোনো অনুমান করা হয় মানে অতীতে কিছু একটা হয়েছে, অতীতে কিছু একটা হয়েছে এরকম কোনো অনুমান করলে আমরা কিন্তু শুড প্লাস ভি ওয়ান বলতে পারবো না, শুড হ্যাভ প্লাস ভি থ্রি বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে তোমরা খাতার মধ্যে লিখে রাখো যে মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি কখন বসে। খাতায় লিখে রাখো অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে এরকম অনুমান করা বুঝাইলে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি এই মডেলটা ব্যবহার করব। সো যেহেতু এখানে জন টেস্ট পরীক্ষার মধ্যে হাইয়েস্ট স্কোর পাইছে, তাহলে আমি অনুমান করে বলবো নিশ্চয়ই সে গতকাল রাতে অনেক অনেক পড়াশোনা করেছে। তো সঠিক অনুমান বা সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। আশা করি যারা যারা অপশন নাম্বার সি দিয়েছো তাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। ওকে, আর অপশন নাম্বার ডি তো হবেই না। কেন হবে না? মাস্টের পরে কখনো হ্যাড হয় না, মাস্টের পরে হবে হ্যাভ প্লাস ভি থ্রি, মাস্ট হ্যাভ প্লাস ভি থ্রি, মাস্টের পরে হ্যাড এটা হবে না, কারণ হ্যাভ টু হচ্ছে একটা মোডাল, মাস্ট একটা মোডাল, দুইটা মোডাল পাশাপাশি বসে না। বুঝতে পেরেছো? এই কারণে অপশন নাম্বার ডি বাদ। আচ্ছা, এবার আমরা চলে যাব আরো একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, দেখা যাক এইটা আমরা দেখি আমরা বুঝি কিনা। দেখো এইখানের মধ্যেও দেখো কি দেয়া আছে, এখানে প্রতিটা অপশনের মধ্যে দেখো মোডাল ভার্ব দেয়া আছে। এই যে মোডাল ভার্ব দেয়া আছে, দেখছো মোডাল ভার্ব দেয়া আছে। আচ্ছা, আমরা এই প্রশ্নটাও আমরা কিন্তু অর্থ না জেনেই সলভ করতে পারবো। এই যে কোয়েশ্চেনটা আমি দেখাচ্ছি এই কোয়েশ্চেনটাও তুমি অর্থ না জেনেই তুমি এটা সমাধান করতে পারবা, অর্থ না জেনেই সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে অর্থ না জেনে আমরা এটা কিভাবে সলভ করব? অর্থ না জেনে আমরা এটা কিভাবে সলভ করব, তাই তো? দেখো এখানে কিন্তু একটা কানেক্টর আছে বিকজ, তাই না? একটা কানেক্টর দেয়া আছে বিকজ। এই দেখো বিকজ, তুমি যে বিকজটা দেখতে পাচ্ছ, বিকজ হচ্ছে মূলত একটা কানেক্টর। বিকজ হচ্ছে একটা কি বলো দেখি? কানেক্টর। তাহলে কানেক্টরের পরে কে বসবে? অবশ্যই একটা সাবজেক্ট বসবে, আর তারপরে কে বসবে? একটা ভার্ব বসবে। তার মানে যখনই আমরা কোনো কানেক্টর দেখব, কানেক্টরের পরে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তাই না? এখন তোমরা দেখো দেখি কোন অপশনে কানেক্টরের পরে সাবজেক্ট নাই, সেটা শুরুতেই আমরা কেটে দিব। দেখো অপশন নাম্বার এ তে এই যে সাবজেক্ট আছে, অপশন নাম্বার বি তে সাবজেক্ট আছে, অপশন নাম্বার সি তে দেখো এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন এই যে অফ আছে, তার মানে সাবজেক্ট নাই। কানেক্টরের পরে অবশ্যই সাবজেক্ট লাগবে, বিকজ এর পরে অবশ্যই সাবজেক্ট লাগবে, অথচ এখানে বিকজ এর পরে অফ লাগাই দিছে। বুঝা গেছে? যদি বিকজ অফ থাকে তাহলে কিন্তু পরে কোনো ভার্ব বসানো যাবে না। বিকজ অফ এর পরে কখনো ভার্ব বসে না, বিকজ অফ এর পরে শুধু ফ্রেজ বসে, নাউন ফ্রেজ বসে, কোনো ভার্ব বসে না, অথচ এখানে মধ্যে ভার্ব আছে কিন্তু। তার মানে বোঝাই যাচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে না। কানেক্টরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, কানেক্টরের পরে প্রিপোজিশন বসানো যাবে না, অপশন নাম্বার সি আমি কেটে দিলাম। আর অপশন নাম্বার ডি তো দেখো, এই দেখো এখানের মধ্যে কিন্তু অলরেডি কি আছে? সাবজেক্ট আছে। এখন আমরা
যদি অপশন নাম্বার ডি এর দিকে তাকাই, দেখো এখানে উইল হ্যাভ দেয়া আছে। উইল হ্যাভ এর পরে কি আইএনজি হবে? অবশ্যই না। উইল হ্যাভ এর পরে ভি3 হবে। আমরা প্রত্যেকেই জানি হ্যাভ এর পরে কিন্তু আইএনজি বসে না। হ্যাভ এর পরে কে বসবে? হ্যাভ এর পরে ভি3 বসবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাই না? অথচ দেখো এখানে হ্যাভ এর পরে আইএনজি বসাই দিছে। তাহলে এটা কি হইলো কিছু? ঠিক আছে, তোমার বলা উচিত ছিল উইল হ্যাভ টট, অথচ এখানে লেখা আছে উইল হ্যাভ টিচিং। বুঝা গেছে? এই কারণে আমরা অপশন নাম্বার ডি নিতে পারবো না। তাহলে দুটো অপশন কিন্তু আমরা শুরুতেই বাদ দিয়ে দিলাম। আর বাকি আছে কয়টা অপশন? দুইটা অপশন। অর্থ না জেনেও সলভ করাটা সম্ভব। দেখো অপশন নাম্বার এ, মাস্টের পরেই দেখো একটা প্রিপোজিশন বসাই দিছে, মানে ইনফিনিটিভ বসাই দিছে। মাস্টের পরে মানে মোডালের পরে কখনোই ইনফিনিটিভ বসানো যাবে না। মাস্টের পরে তুমি কখনোই এই যে টু বলতে পারবা না। মাস্টের পরে কখনো টু হবে না। যেমন এই যে শুড, শুড হচ্ছে একটা মোডাল, শুড এর পরে তুমি কখনো টু বলতে পারবা না। তারপরে যে উইল, উইল হচ্ছে একটা মোডাল, উইলের পরে তুমি কখনো টু বলতে পারবা না। তার মানে মোডালের পরে ইনফিনিটিভ বসানো যাবে না। মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসতে পারে অথবা পারফেক্ট ফর্ম বসতে পারে। তুমি দেখতে পাচ্ছ এখানে মোডালের পরে ইনফিনিটিভ বসাই দিছে। মোডালের পরে কখনোই ইনফিনিটিভ হয় না। সো একটা মাত্র অপশন বাকি আছে, কোনটা বলো দেখি? অপশন নাম্বার বি। তার মানে যারা যারা আমরা 3 নম্বরে অপশন নাম্বার বি বলেছি তাদের প্রত্যেকের উত্তর শতভাগ সঠিক। আমরা দেখতে পাচ্ছি এখানে শুরুতে আমরা অনেকেই এ বলেছিলাম, তানিশা, জান্নাত, প্রিয়ন্তী, শাকিরা বিনতে সাইদ, জান্নাতুল মাওয়া, আমরা অনেকেই এখানে এ বলেছিলাম। আশা করা যায় তোমরা এখন বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায় হয়েছে। দেখছো, যত বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা তোমার কনসেপ্টটা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমরা অনেকেই এই প্রশ্নে অপশন নাম্বার এ দাগিয়েছিলাম, অপশন নাম্বার এ কমেন্টে লিখেছিলাম, কিন্তু অপশন নাম্বার এ কেন হয় নাই এইটাও তো আমি তোমাদেরকে বলে দিলাম যে মোডালের পরে এভাবে ইনফিনিটিভ বসানো যাবে না। মোডালের পরে তুমি ভার্বের বেস ফর্ম বলতে পারো, যেমন মাস্ট টিচ বলতে পারো, অথবা তুমি এই যে দেখো এখানে কি লেখা আছে উইল বি টিচিং। আমরা তো জানি যে বি, এই যে উইল বি প্লাস এরপরে তো তোমার ভি3ও হতে পারে, আবার এরপরে আইএনজিও হতে পারে। উইল বি প্লাস ভি3 এটাও হতে পারে, উইল বি প্লাস আইএনজি এটাও হতে পারে, তাই না? সো আমার এখানের মধ্যে উইল বি প্লাস আইএনজি আছে, তার মানে দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই যে কোয়েশ্চেনটা, আমরা প্রশ্নই কিন্তু আমরা পড়ি নাই, আমরা জাস্ট অপশন অ্যানালাইসিস করেছি। আমরা দেখলাম শূন্যস্থানের আগে একটা কানেক্টর আছে, সো কানেক্টরের পরে সাবজেক্ট ভার্ব লাগবে। দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে সাবজেক্ট নাই, এই কারণে অপশন নাম্বার সি কেটে দিছি। অপশন নাম্বার ডি তে সাবজেক্ট আছে কিন্তু ভার্বে ঝামেলা আছে, অর্থাৎ হ্যাভ এর পরে ভি3 না দিয়ে আইএনজি দিয়ে দিছে, এই কারণে এটা কেটে দিলাম। অপশন নাম্বার এ তে মোডালের পরে ইনফিনিটিভ হয় না, অথচ মোডালের পরে ইনফিনিটিভ বসাই দিছে, অপশন নাম্বার এও কেটে দিলাম। তাহলে বাকি যেটা আছে 100 এটাই তো অ্যান্সার, উইল বি প্লাস আইএনজি। সো আমরা দেখতে পেলাম যে আমরা অর্থ না জেনেও কিন্তু আমরা অনেক অনেক প্রশ্ন আমি অ্যান্সার বের করে নিয়ে আসতে পারবো, যদি তোমার বেসিক মজবুত থাকে, তোমার ফাউন্ডেশন যদি শক্ত হয় তাহলে অবশ্যই এটা সম্ভব। ঠিক আছে, আচ্ছা আসো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট ড্যাশ, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট ড্যাশ, বলো দেখি ভাইরা এটার অ্যান্সারটা কি হওয়া উচিত? দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড ড্যাশ দ্যাট, এটার অ্যান্সারটা কি হওয়া উচিত? আমাকে একটু কমেন্ট করে তোমরা সবাই একটু জানাও সঠিক উত্তরটা কি হতে পারে, আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড, এটা সঠিক উত্তরটা কি হবে? এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা অথই সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা থ্যাংক ইউ। একটু কমেন্ট করে জানান যে এটার সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 4, সঠিক উত্তরটা কি হওয়া উচিত আমরা একটু কমেন্ট করে একটু জানাবো। সবার আগে এখানে কমেন্ট করেছো সাকিরা, জ্যোতি, প্রিয়ন্তী, মরিয়ম ইসলাম, তানিশা ইবনাত। আচ্ছা এখানে আমরা কেউ কেউ অপশন নাম্বার এ বলেছি, আবার কেউ অপশন নাম্বার ডি বলেছো, মানে অপশন নাম্বার 4 বলেছো। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা সেটা তোমাদেরকে তো একটু বুঝতে হবে, তাই না? এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটাও আমরা কিন্তু চাইলে অর্থ না জেনেই সলভ করতে পারবো। ওই যে আমি যেটা বলেছিলাম যে অর্থ না জেনেই আমরা এই প্রশ্নটা কি করতে পারবো, সমাধান করতে পারবো। অর্থ না জেনেই পারবা। তো তোমরা একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা থ্যাংক ইউ, আমরা অনেকেই অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করেছি, আমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছি। তোমরা একটু কমেন্ট করে জানাও যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যে সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু এই দেখো রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট,
এরকম কিছু শব্দ আছে, যেমন ধরো হচ্ছে এই যে রিকোয়েস্ট, তারপর হচ্ছে ডিমান্ড, কেমন, তারপর সাজেস্ট, অ্যাডভাইস, কেমন, এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস, ওকে, তারপর ইনসিস্ট, এরপর রিকমেন্ড, নেসেসারি, এসেনশিয়াল, অব্লিগেটরি, ম্যান্ডেটরি, এরকম অনেকগুলো শব্দ আছে, যেই শব্দগুলোকে আমরা গ্রামারের ভাষায় বলি যে এরা সাবজেক্টিভ ওয়ার্ড। এদেরকে গ্রামারের ভাষায় কি বলা হয়? এদেরকে গ্রামারের ভাষায় সাবজেক্টিভ ওয়ার্ড বলা হয়। গ্রামারের ভাষায় এদেরকে কি বলা হয়? গ্রামারের ভাষায় এদেরকে সাবজেক্টিভ ওয়ার্ড বলা হয়। তার মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, তাই তো? এখন তোমাদেরকে একটু দেখতে হবে যারা সাবজেক্টিভ ওয়ার্ড, এই সাবজেক্টিভ ওয়ার্ডগুলার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, যদি সাবজেক্টিভ ওয়ার্ডগুলার পরে তুমি দেখো যে দ্যাট আছে, দ্যাট এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে পরবর্তী ভার্বটা, যে ভার্বটা আসবে, এই ভার্বটা বেস ফর্মে হবে। ভার্বটা কোন ফর্মে হবে? ভার্বটা বেস ফর্মে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম সাবজেক্টিভের পরে যে ভার্বটা, সেই ভার্বটা কোন ফর্মে হবে? ভার্বটা বেস ফর্মে হবে, বেস ফর্ম। আমরা প্রত্যেকেই জানি ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে কোনো এস বা ইএস থাকতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে, এই যে অপশন নাম্বার এ তে দেখো, এই যে এখানে যে ভার্বটা বসানো হয়েছে এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। বেস ফর্ম মানে কিন্তু মূল ভার্ব, সেটা পাস্ট ফর্মে থাকা যাবে না। ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে না, ভার্বের ইনফিনিটিভ যোগ করা যাবে না, ভার্বের সাথে এস বা ইএস যোগ করা যাবে না। বোঝা গেছে? অর্থাৎ মূল শব্দটা খালি বসবে, শুধু স্টাডি এই শব্দটা বসবে। অথচ অপশন নাম্বার এখানে দেখো, এই যে স্টাডিড পাস্ট টেন্স ইউজ করেছে। অপশন নাম্বার বি তে দেখো, এই দেখো বি ভার্ব ওয়াজ চলে আসছে। আমরা জানি যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের যে বেস ফর্ম, এদের বেস ফর্মকে কি বলা হয়? এদের বেস ফর্মকে বি বলা হয়। অর্থাৎ যদি এখানে বি থাকতো, দ্য প্রবলেম বি, ওয়াজ না থেকে ওয়াজটা কেটে যদি এখানে বি থাকতো, তাহলেও আমরা এটাকে নিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিন্তু ওয়াজ চলে আসছে, কিন্তু আমাদের দরকার বেস ফর্ম। সাবজেক্টিভ ওয়ার্ড গুলার পরে লাগবে বেস ফর্ম। আমরা এইভাবে সরাসরি ভার্ব ইউজ করতে পারবো না। অপশন নাম্বার সি তে এখানেও দেখো, এই যে কুড ইউজ করছে, এই যে কুড কোনো মোডাল ইউজ করা যাবে না। অর্থাৎ বেস ফর্ম মানে কোনো মোডাল অক্সিলারি ইউজ করা যাবে না, কোনো সাধারণ অক্সিলারি ভার্বও ইউজ করা যাবে না। বুঝা গেছে? একদম মূল ভার্বটা ইউজ করতে হবে। আর অপশন নাম্বার ডি তে তাকায় দেখো, এই দেখো এখানে কিন্তু বেস ফর্মটা বসছে। এই দেখো স্টাডিটা কিন্তু বেস ফর্ম, এখানে কিন্তু বেস ফর্মটা বসেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। তো এই যে আমরা একটা প্রশ্ন সলভ করলাম, এই প্রশ্নটা সলভ করে কিন্তু আমরা একটা বিষয় রিয়েলাইজ করলাম যে এই প্রশ্নটাও যদি আমার গ্রামারটা মাথায় থাকতো, আমি কিন্তু অর্থ না জেনেই এই জাতীয় প্রশ্নে অ্যান্সার করতে পারবো। এটা একটা সাবজেক্টিভ, সাবজেক্টিভের পরে দ্যাট আছে, দ্যাটের পরে সাবজেক্ট আছে, তাহলে এখন ভার্বের বেস ফর্ম লাগবে। অপশন নাম্বার 4 এ এই যে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মাত্র 5 থেকে 10 সেকেন্ডেই তুমি কিন্তু এই প্রশ্নটা অ্যান্সার করে বৃত্ত ভরাট করে পরের প্রশ্নে চলে যেতে পারবা। ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্টভাবে আমি একটু বলে রাখি, যারা যারা অলরেডি এখন লাইভে যুক্ত আছো তাদের জন্য একটা ঘোষণা যে লিজেন্ডের ক্যাপ্টেন টার্গেট বিইউপি এই ব্যাচটা হচ্ছে শুধু বিইউপি তে যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা একটা স্পেশালাইজড ব্যাচ, মানে স্পেশালাইজড প্রোগ্রাম। এইখানে বাংলায় তোমার পেইড ব্যাচে 20টা ক্লাস থাকবে, ইংরেজিতে 20টা, জিকে যেটা ইংলিশ ভার্সন সেখানে 25টা ক্লাস থাকবে, এফবিএস এর ম্যাথ থাকবে, ইংলিশ ভার্সনের তোমার ম্যাথ থাকবে, 20টা ক্লাস থাকবে এখানে। আর এখানের মধ্যে তো তোমার হচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছ, তোমার হচ্ছে এখানে এভরি উইকে গাইডলাইন সেশন থাকবে, তারপর হচ্ছে ডেইলি উইকলি টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে। অর্থাৎ একটা প্রোগ্রামকে সফল করার জন্য যা যা প্রয়োজন সবকিছু তোমার বিইউপি ক্যাপ্টেন টার্গেট স্পেশালাইজড ব্যাচটার মধ্যে রয়েছে, যেটার কোর্স অফার সিলেক্ট করা হয়েছে 2500 টাকা, এটা আফটার ডিসকাউন্ট। ঠিক আছে? এটা রেগুলার প্রাইস হচ্ছে 4500, ঠিক আছে, কিন্তু এটা ডিসকাউন্টে চলতেছে, সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে, মানে অগাস্টের 31 তারিখ পর্যন্ত চলবে। 2500 টাকায় তুমি চাইলে এই স্পেশালাইজড বিইউপি যে ক্যাপ্টেন টার্গেট ব্যাচ, এটা চাইলে তুমি এনরোল করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দ্য প্রফেসর সেইড দ্যাট, এই প্রশ্নটাও তুমি কিন্তু চাইলে অপশন দেখেই
তুমি চাইলে অপশন দেখেই তুমি কিন্তু এটার অ্যান্সার বের করতে পারবা। এই যে কোয়েশ্চেনটা, অপশন দেখেই এটার অ্যান্সার বের করাটা সম্ভব। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। একটু কমেন্ট করে আমাকে একটু জানান যে এইটার সঠিক উত্তরটা কি হতে পারে। কমেন্ট করে একটু জানাও, এভরিবডি কমেন্ট করেন। পাঁচ নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে সি বলতেছো কেউ কেউ, আচ্ছা যাই হোক। দেখো এই যে কানেক্টর দেখতে পাচ্ছ, এখান থেকে যেই সেন্টেন্সটা, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। সরি, এখানে যে সেন্টেন্সটা, এটাকে আমরা কি বলবো বলো দেখি, এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আর এই যে এই অংশটা এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। তার মানে দেখো এই অংশটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই যে কানেক্টর থেকে যে অংশটা থাকবে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তো সিকোয়েন্স অফ টেন্সের একটা নিয়ম আছে, বুঝছো? সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে, এই যে দেখো সেইট কথাটা কিন্তু পাস্ট টেন্সে আছে, প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হইতে হবে। এটাই হচ্ছে টেন্সের ধারাবাহিকতা। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে যেই টেন্স থাকবে সাবঅর্ডিনেট ক্লজে একই টেন্স মেইনটেইন করতে হবে। প্রিন্সিপাল ক্লজে তুমি পাস্ট টেন্স ইউজ করছো আর সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট টেন্স বসাইছো বা ফিউচার টেন্স বসাইছো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, টেন্সের সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তো এখন আমরা আসো সিকোয়েন্স বের করার চেষ্টা করি। দেখো অপশন নাম্বার এ তে কি হয়েছে, অপশন নাম্বার এ তে কিন্তু এই এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করছে, যে ক্যান ইউজ করছে। তার মানে অপশন নাম্বার এ এটা শুরুতেই বাদ। অপশন নাম্বার বি তে পাস্ট টেন্স আছে, তার মানে এটা আমরা বিবেচনায় রাখবো, এটা বিবেচনায় রাখলাম। অপশন নাম্বার সি তেও পাস্ট টেন্স আছে, এটাও আমরা বিবেচনায় রাখবো, এটাকেও বিবেচনায় রাখা হইলো। অপশন নাম্বার ডি তে দেখো এই যে উইল, দেখছো ফিউচার টেন্স ইউজ করেছে উইল, তার মানে এটাও বাদ যাবে, এটাও আমরা কেটে দিব। যেহেতু প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে তাহলে সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট টেন্স ইউজ করা যাবে না, ক্যান বসানো যাবে না, উইল বসানো যাবে না, এই দুটাই বাদ। এখানে কুড বসানো যেতে পারে, দুইটা অপশনে কুড আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি দ্যাট এর পরে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। কে বসবে? সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, অর্থাৎ যে কাজটা করেছে সে বসবে। তো এখানে দেখো সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্টের পরেই কিন্তু ভার্ব নাই, অর্থাৎ এ কিন্তু কাজটা করে নাই। কাজটা কে করেছে? কাজটা স্টুডেন্টরা করেছে, তার মানে স্টুডেন্টরা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টের পরেই দেখো এই যে ভার্ব চলে আসছে, কুড হ্যান্ড, তার মানে আমি সাবজেক্টও পেয়েছি, সাবজেক্টের সাথে ভার্বও পেয়েছি। অথচ এখানে সাবজেক্ট নাই, এখানে সাবজেক্টের জায়গায় মানে অপ্রয়োজনীয় একটা অবজেক্ট এখানে প্লেসমেন্ট করা হয়েছে, যেটা অর্থের সাথে অসঙ্গতিপূর্ণ। কিন্তু অপশন নাম্বার সি এর দিকে তাকাও, এখানে সাবজেক্টের সাথে কিন্তু ভার্ব আছে। অপশন নাম্বার বি তে সাবজেক্টের সাথে কিন্তু ভার্ব নাই, এই কারণে অপশন নাম্বার বি বাদ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তার মানে যারা যারা আমরা 5 নাম্বার প্রশ্ন অপশন নাম্বার সি বলেছিলাম, যারা যারা অপশন নাম্বার সি বলেছিলাম তাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। এবং এই যে প্রশ্নটা, এটা আমরা যখন বের করে নিয়ে আসলাম তখন তোমরা বুঝতে পারতেছো যে আমরা কিন্তু এখানে সিকোয়েন্স অফ টেন্স বের করার চেষ্টা করেছি, অর্থাৎ টেন্সের ধারাবাহিকতা বলতে আমরা যেটা বুঝি আর কি, যে এটা প্রেজেন্ট টেন্সে থাকলে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্সে থাকলে এটা পাস্ট টেন্স, এই ধারাবাহিকতা অনুযায়ী আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। আচ্ছা, এবার চলে আসো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6, she wanted to serve some coffee to her guest, এটা টু হবে এখানে, টু আর কি, ঠিক আছে, টু। she wanted to serve some coffee to her guest, however dash। এই প্রশ্নটা আমি অপশন দেখেই তোমাকে উত্তর বের করে দিতে পারবো, এটার অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই, অপশন দেখেই অ্যান্সার বের করাটা সম্ভব। আমি খালি একটা কনসেপ্ট দিই তোমাদেরকে, এই যে সুগার, সুগার এটা কেমন টাইপের নাউন? সুগার কেমন টাইপের নাউন? সুগার হচ্ছে অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন। সুগার কেমন টাইপের নাউন? সুগার অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন। কেমন টাইপের নাউন? আনকাউন্টেবল নাউন, তাই তো? তাহলে এখন তোমরা আমাকে একটু বলো দেখি, এই যে আনকাউন্টেবল নাউন সুগার, এটার পূর্বে কে বসবে?
ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, এটার পূর্বে কে বসবে? একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জ্যোতি কমেন্ট করেছো, জ্যোতি। মরিয়ম ইসলাম, জান্নাতুল মাওয়া, শাকিরা বিনতে সাইদ, ওকে, খুবই অ্যাক্টিভ, শাকিরা খুবই অ্যাক্টিভ। আচ্ছা, ইশতিয়াক, ইশতিয়াক কমেন্ট করছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুসরাত জাহান রিমি, ইয়েস, সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট, সুগার অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আর কেউ একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করতে হবে 6 নম্বরের সঠিক উত্তর কোনটা, একটু কমেন্ট করতে হবে। আচ্ছা দেখো, এই যে সুগার দেখতে পাচ্ছ, সুগার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই মেনি বসানো যাবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে হচ্ছে মাছ। তার মানে তুমি মেনি সুগার বলতে পারবে না, তোমাকে বলতে হবে মাছ সুগার। এই মাছ কথাটা অপশন নাম্বার দেখো সি এর মধ্যে আছে, এই যে মাছ, মাছ সুগার, পাইছো? আর অপশন নাম্বার বি, এটা কেন হয় নাই? কারণ এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো হয়েছে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল বসানো যাবে না, তার মানে অপশন নাম্বার বিও বাদ, এও বাদ, বিও বাদ। আর অপশন নাম্বার ডি, এটাও বাদ, এখানে দেখো আর্টিকেল ইউজ করছে, আর্টিকেল। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। তার মানে আমরা একদম সেকেন্ডের মধ্যে এই প্রশ্নের উত্তরটা বের করতে পারি। জাস্ট আমাকে জানতে হবে যে সুগার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসবে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসবে। অপশন নাম্বার সি তে মাছ আছে, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7, টমি ওয়াজ ওয়ান অফ দ্য ড্যাশ। আচ্ছা, ওয়ান অফ দ্যার একটা জনপ্রিয় নিয়ম আছে কিন্তু, ওয়ান অফ দা, এটার কিন্তু একটা খুব পপুলার একটা রুল আছে, আমরা সবাই জানি কিনা। যখনই তুমি ওয়ান অফ দা দেখবা, এই যে ওয়ান অফ দা, ওয়ান অফ দার পরে তোমাকে সুপারলেটিভ ডিগ্রি বসাইতে হবে। সুপারলেটিভ ডিগ্রি, কেমন? সুপারলেটিভ ডিগ্রি। আর এটার পরে যে নাউনটা বসবে সেই নাউনটা হবে প্লুরাল নাউন, ঠিক আছে? তার মানে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি, আর নাউনটা কি হবে? প্লুরাল নাউন। ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস প্লুরাল। অপশন নাম্বার এ বি সি ডি, একটু অপশন অ্যানালাইসিস করে আমাকে একটু বলো দেখি যে সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে। এখানে সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে একটু আপনারা জানান যে সঠিক উত্তর আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে। ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস প্লুরাল নাউন কত নম্বর অপশনের মধ্যে আছে কমেন্ট করে একটু জানান। আচ্ছা, জ্যোতি, ইশতিয়াক, আফরিতা, আরিফা, সরি আতিফা, অর্চি, দিনা আক্তার, শাকিরা বিনতে সাইদ, তানিশা, ফরহাদ হোসেন, জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা এক একজন এক একটা উত্তর দিচ্ছ, কেউ ডি দিচ্ছ, কেউ বি দিচ্ছ, কেমন? আচ্ছা দেখো, অপশন নাম্বার এ তো হবেই না, কারণ এখানে সুপারলেটিভ ডিগ্রি নাই। হ্যাপির সুপারলেটিভ ফর্ম হচ্ছে হ্যাপিয়েস্ট, তার মানে ওয়ান অফ দা সুপারলেটিভ, এই যে ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট। কিন্তু সমস্যা হচ্ছে হ্যাপিয়েস্ট এর পরে যে নাউনটা, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তোমার তো লাগবে প্লুরাল নাউন। এই প্লুরাল নাউনটা তুমি অপশন নাম্বার ডি তে পাবা। দেখো অপশন নাম্বার ডি তে ওয়ান অফ দার পরে এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে হ্যাপিয়েস্ট, আর তারপরে নাউনটা দেখো এই যে প্লুরাল ফর্মে আছে চিলড্রেন। মনে রাখবা, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। আবারও বলছি, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার 4। যারা যারা অপশন নাম্বার 4 বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট। আচ্ছা, এবার চলে আসো 8 নাম্বার কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। বলেন দেখি এখানে অ্যান্সারটা কি হতে পারে, সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে জন সেড দ্যাট নো আদার কার কুড গো ড্যাশ। জন সেড দ্যাট নো আদার কার কুড গো ড্যাশ, সঠিক উত্তরটা কি হতে পারে? কমেন্ট বক্সে একটু জানান, কমেন্ট বক্সে একটু জানান যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে সঠিক উত্তরটা কি হতে পারে, আমাকে একটু কমেন্ট করে একটু জানান। এভরিবডি প্রত্যেকে একটু কমেন্ট করবেন, সঠিক উত্তরটা কি হতে পারে একটু কমেন্ট করে আমাকে জানাইতে হবে, কেমন? আচ্ছা, দেখো এখানে মধ্যে একজন লিখছে স্যার কমেন্ট করে যখন জ্যোতি বলে ডাকে তখন ভাল লাগে। ও থ্যাংক ইউ। আচ্ছা, দিনা আক্তার থ্যাংক ইউ, ইশতিয়াক থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শাকিরা থ্যাংক ইউ। আচ্ছা আসো, আমরা দেখতে পাচ্ছি জন বলেছিল নো আদার কার, নো আদার কার কুড গো সো ফাস্ট। এই যে সো এর পরে তুমি লাইক বসাইতে পারবে না, সো এর সাথে লাইক বসে না, মনে রাখবা, সো এর সাথে লাইক বসবে না। যখনই আমরা সো বসাবো, সো এর সাথে এস বসাবো, অথবা
অথবা যদি তুমি এস নাও তাহলে এস এর সাথে এস বসাইতে হবে, অর্থাৎ সো এস এস এস, এটাকে আমরা মূলত পজিটিভ কম্পারিজন বলি। ঠিক আছে, তো আমরা অপশন নাম্বার এ তে সো এর পরে আমি লাইক পেয়েছি, লাইক তো হবে না। অপশন নাম্বার বি তে এস এর পরেও লাইক পেয়েছি, লাইক তো হবে না। অপশন নাম্বার সি তেও এস এর পরে দেখো লাইক পেয়েছি, লাইক তো হবে না। আর অপশন নাম্বার ডি তে দেখো এস এর পরে এস পেয়েছি, এস এস, এই যে আমি এখানে লিখে দিয়েছি এস এস। তার মানে আমাদের সঠিক কম্পারিজনের স্ট্রাকচারটা হচ্ছে এস এস অথবা সো এস। তো অপশন আমি এস এস এটা পেয়েছি, তার মানে সঠিক উত্তর অপশন নাম্বার 4। তাহলে খেয়াল করে দেখো যে এই যে 8 নাম্বার কোয়েশ্চেনটা আমরা এই মাত্র সলভ করলাম, আমরা কিন্তু একদম সেকেন্ডের মধ্যে, যাদের যাদের এই কনসেপ্টটা জানা আছে তারা অপশন দেখলেই বুঝতে পারবা যে সঠিক উত্তর কোনটা। সো গ্রামার কিন্তু আসলে কঠিন কোনো বিষয় না। তুমি বিইউপি কেন, যে কোনো ভার্সিটিতে তুমি পরীক্ষা দাও, গ্রামার আসলে কঠিন কোনো বিষয় নয়। তবে গ্রামারেই আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা দুর্বল, এবং বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু আমরা গ্রামাটিক্যাল প্রশ্নগুলোই ভুল করে আসি। আর গ্রামাটিক্যাল প্রশ্ন যদি ভুল করো তাহলে কিন্তু আর পাশ করার কোনো সম্ভাবনা নাই। কারণ মেমোরাইজিং যে আইটেমগুলো আছে, ভোকাবুলারি, প্রিপোজিশন, তাই না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো তো আমরা এমনিতেই পারি না, এগুলো আমরা এমনিতেই পারি না। সো আমাদের শেষ ভরসা আল্লাহর দান কোনটা বলো দেখি? গ্রামাটিক্যাল নলেজ। সো তোমার যদি প্রশ্ন হয় 40টা প্রশ্ন যদি আসে, ধরো তোমার বিইউপিতে ইংরেজি অংশে এফ এ ডাবল এস এ বা এফ ট্রিপল এস এ 40টা প্রশ্ন আসলো, এই 40টার মধ্যে তুমি নিশ্চিত থাকো যে তোমার প্রায় 20 থেকে 25টা প্রশ্ন কিন্তু গ্রামাটিক্যাল থাকবে, 20 থেকে 25টা প্রশ্ন গ্রামাটিক্যাল থাকবে। আর বাকিগুলো হচ্ছে তোমার লিটারেচার অথবা টেক্সট বুক অথবা প্রিপোজিশন অথবা কম্প্রিহেনশন, কেমন, প্যাসেজ প্যাসেজ দেয়া থাকবে। তো বিভিন্ন আইটেম বক্কচক্কর মিলাই দিবে, অ্যানালজি থাকবে। সো ওগুলো তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কমন পড়ে না। তো তোমাদের শেষ ভরসা কোনটা? শেষ ভরসা হচ্ছে গ্রামার। সো গ্রামারে যদি 20টা প্রশ্ন আসে এবং 20টা প্রশ্ন যদি সঠিকভাবে দাগাই দিয়ে আসো, আর এর পাশাপাশি তোমার মেমোরাইজিং আইটেমের যদি 3-4টা প্রশ্ন সঠিক করে দিয়ে আসতে পারো, তোমার কিন্তু 100% নিশ্চিত থাকো তুমি শুধু পাসই করবা না, তুমি মেধা তালিকায় একদম উপরের দিকে থাকবা, ভালো একটা সাবজেক্ট তুমি পাবা। বুঝতে পেরেছো? তো এই জন্য আমি বলবো যে আমাদের বেশি বেশি করে গ্রামার চর্চা করতে হবে, বেশি বেশি করে ব্যাকরণের দক্ষতা তৈরি করতে হবে, তা না হলে বিইউপিতে প্রথমেই দেখা গেছে তুমি হোঁচট খেয়ে বসে আছো। আচ্ছা, তো যাই হোক, এবার চলে আসো আমাদের নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা বলো দেখি 9 নাম্বার প্রশ্ন, এটা সঠিক উত্তরটা কি হতে পারে? 9 নাম্বার কোয়েশ্চেন, সঠিক উত্তরটা কি হতে পারে একটু আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান। সঠিক উত্তরটা কি হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানান যে সঠিক অ্যান্সারটা কি। এভরিবডি এভরিবডি আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 9। ফারিয়া ইসলাম, মেমোরাইজিং পার্ট নিয়ে কিছু বলেন ভাইয়া। এখন মেমোরাইজিং পার্ট নিয়ে কিন্তু অলরেডি একটা লাইভে কিন্তু আলোচনা হয়েছে, আমি কিন্তু ভোকাবুলারির উপর একটা ক্লাস নিয়েছিলাম লাইভে, ঠিক আছে, ওখানে কিছুটা আলোচনা হয়েছে। তারপরও মেমোরাইজিং এর বিষয়ে আমরা আলাদা একটা মানে লাইভের আয়োজন করব খুব শীঘ্রই। আজকের ক্লাসে মেমোরাইজিং এর ব্যাপারে যদি বলতেই হয়, আমার সাজেশন হচ্ছে যত পারো ভোকাবুলারি মুখস্থ করো, যত পারো, ঠিক আছে। মনে রাখবা ইংরেজি শব্দ ভাই এটা বিশাল বড় একটা শক্তি, কিন্তু বিশাল বড় একটা স্ট্রেংথ, বিশাল বড় একটা স্ট্রেংথ, অর্থাৎ ভোকাবুলারি, ভোকাবুলারি। তো তোমাদের যাদের ভোকাবুলারি এটার এটার দক্ষতা যাদের আছে, ঠিক আছে, যত বেশি ভোকাবুলারি জানবা তত বেশি ইংরেজি প্রশ্নকে ক্যাপচার করতে পারবা। সো ফার্স্ট আমার টার্গেট হচ্ছে তোমাদের প্রতি সাজেশন হচ্ছে তোমাদের কাছে যার যেই বই থাকুক না কেন, ভোকাবুলারি যে পার্টটা আছে গত বছর পড়ছিলা ওটা একটু রিভিশন দিয়ে ফেলো। ভোকেবের পরে প্রিপোজিশন বিগত বছরের প্রশ্নগুলো খালি সলভ করো, বিগত 10 বছর 15 বছরের প্রশ্ন সলভ করতে থাকো, সকল ভার্সিটির প্রিপোজিশন 100-এ 100 কমন থাকবে। একই কথা আমি বলবো ফ্রেজের ক্ষেত্রে, ফ্রেজও 100-এ 100 কমন থাকবে, স্পেলিং তো কমন থাকবেই, একদম গ্যারান্টি, ঠিক আছে। অ্যানালজি যদি আসে, অ্যানালজি শতভাগ তোমার কমন থাকবে, কেমন। কিন্তু এই ভোকাবুলারি এটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কমন পড়ে না। এই জন্য ভোকাবুলারি বা সিনোনিম বা অ্যান্টোনিম যত পারো তোমার কাজ হচ্ছে যে কোনো বই থেকে যেটা তুমি গত বছর পড়ছিলা সেই আইটেমটা রিভাইজ করা শুরু করো। আপাতত এটাই করতে থাকো, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা, এটার অ্যান্সারটা কি সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে এটা সঠিক উত্তরটা কি হবে। আমরা দেখতে পাচ্ছি দ্য চেঞ্জেস এটা হচ্ছে সাবজেক্ট, দ্য চেঞ্জেস ইন দ্য সিটি এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অকার্ড এটা হচ্ছে ভার্ব।
তার মানে আপনি কি পাইছেন? আপনি সাবজেক্ট পাইছেন, আপনি ভার্ব পাইছেন। এখন যেহেতু এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে তো অবজেক্ট বসে না, ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব বসবে। কেমন কি বসবে বলো দেখি? সরাসরি অ্যাডভার্ব বসবে। মনে রাখবা, যারা ট্রানজিটিভ ভার্ব, আমি আবারও বলছি, যারা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, কিন্তু যারা ইনট্রানজিটিভ ভার্ব, যারা ইনট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকবে না। সো সরাসরি আমরা এখানে একটা অ্যাডভার্ব বসাবো। কাকে বসাবো? আমরা অ্যাডভার্ব বসাবো, যে অ্যাডভার্বটা এই ভার্বটাকে মডিফাই করবে। কেমন? তো আমাকে একটু বলেন দেখি, এইটা কত নম্বর অপশনের মধ্যে দেয়া আছে? আমাকে একটু কমেন্ট করে একটু জানাও যে এইটা কত নাম্বার অপশনের মধ্যে দেয়া আছে। আমরা অপশন নাম্বার এ তে তাকাই দেখি, এখানে লেখা আছে উইথ সুইফটনেস, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কোনো অ্যাডভার্ব নাই। অপশন নাম্বার বি তে তাকায় দেখো, এখানে আছে র্যাপিডলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। র্যাপিডলি এটা একটা অ্যাডভার্ব, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার সি তে ফাস্টলি বলে কিন্তু কোনো শব্দ নাই। আমরা জানি ফাস্ট, এই যে ফাস্ট, এই ফাস্ট শব্দটা অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়, কিন্তু ফাস্টের সাথে কখনো এলওয়াই হয় না, এরকম কোনো শব্দ ভোকাবুলারিতে নাই, এই কারণে এটা এমনিতেই বাদ। আর অপশন নাম্বার ডি তেও কোনো অ্যাডভার্ব নাই, মানে কোনো এলওয়াই নাই, কোনো অ্যাডভার্ব নাই। একমাত্র অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা অ্যাডভার্ব আছে, তার মানে আমরা নিশ্চিত এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, তো যাই হোক, আশা করি আমরা এটা সঠিক উত্তরই অনেকেই দিয়েছিলাম, তাই না? অপশন নাম্বার বি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আসেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10। দেখা যাক আপনারা এটার সঠিক উত্তরটা বের করতে পারেন কিনা। কোয়েশ্চেন নাম্বার 10। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, একটু আমাকে একটু কমেন্ট করে জানান যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 10, জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রসিডিংস। জর্জ, আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা ইফ দেখতে পাচ্ছি, খেয়াল করছো? এই যে ইফ দেখতে পাচ্ছ, এই ইফ থাকা মানেই হচ্ছে এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স। যেহেতু ইফ আছে, এইটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন তোমরা প্রত্যেকে জানো যে কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে যে ইফ থাকবে তা না, তুমি কন্ডিশনাল সেন্টেন্স শুরুতে তুমি অক্সিলারি ভার্ব দ্বারাও তুমি শুরু করতে পারো। অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, আর তারপরে V3। কেমন? দেখো, যেহেতু এখানে পারফেক্ট স্ট্রাকচার দেওয়া আছে, দেখো এই যে উড আছে, উডের পরে হ্যাভ আছে, তারপরে V3 আছে। দেখো এই যে উড হ্যাভ V3, উড হ্যাভ V3, উড হ্যাভ V3। তাহলে অবশ্যই আমরা ইফ যুক্ত যে অংশটা, এখানেও আমাকে পারফেক্ট টেন্সটা বসাইতে হবে, মানে পাস্ট পারফেক্ট ফর্মটা বসাইতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সের মজার বিষয় হচ্ছে মোডালটা যেই টেন্সে থাকবে, ইফ যুক্ত অংশে একই টেন্স বসাইতে হবে। অর্থাৎ মোডালটা যদি তোমার পাস্ট টেন্সে থাকে, তাহলে ইফ যুক্ত অংশে পাস্ট টেন্স হবে। এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে এখানে মোডালের প্রেজেন্ট ফর্ম হইতো। এটা যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে এখানে মোডালের পারফেক্ট, এখানে ভার্বের পারফেক্ট টেন্স হবে, মানে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোডালটা পারফেক্ট টেন্সে আছে। দেখো এই যে উড হ্যাভ V3 পারফেক্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই ইফ যুক্ত অংশ পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে। অপশন নাম্বার এতে কোনো পাস্ট পারফেক্ট টেন্স নাই। পাস্ট পারফেক্ট টেন্স মানেই তো এই যে হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? সো অপশন নাম্বার এতে এটা নাই। অপশন নাম্বার বি তে ইফ দ্য ফ্ল্যাট টায়ার হ্যাড নট হ্যাপেন্ড, এইটা তোমার হচ্ছে ফ্রেজ মিলে না, তার মানে এটা নেওয়া যাবে না। আচ্ছা, অপশন নাম্বার সি তে হ্যাড হি নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার, এটা হতে পারে। আচ্ছা, আর অপশন নাম্বার ডি তো হবেই না, হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন্ড ইটসেলফ, এটাও হবে না। আচ্ছা, দেখো অপশন নাম্বার সি তে কিন্তু আমরা সরাসরি পারফেক্ট টেন্স পেয়ে গেছি। এই যে অক্সিলারি ভার্ব হ্যাড, এরপরে সাবজেক্ট, এরপরে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্ম, এই যে হ্যাড। কেমন? এই যে প্রথমে আমরা একটা হ্যাড পাইছি, হ্যাড এর পরে আমরা একটা সাবজেক্ট পাইছি, সাবজেক্টের পরে আমরা V3 পাইছি। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। আর এই যে ফ্ল্যাট টায়ার, এই ফ্ল্যাট টায়ার এটা হচ্ছে মূলত একটা ফ্রেজ। ফ্ল্যাট টায়ার বলতে আমরা যেটা বুঝি যে চাকা পাংচার হয়ে যাওয়া। বুঝতে পারছো? কি হয়ে যাওয়া? চাকা পাংচার হয়ে যাওয়া।
সো ফ্ল্যাট টায়ার এটা কখনো ফ্ল্যাটেন্ড এই অর্থে ব্যবহার করা যাবে না, মানে ফ্রেজটাকে চেঞ্জ করা যাবে না। ফ্ল্যাট টায়ারে থাকবে, এটাকে চেঞ্জ করা যাবে না, কেমন? আচ্ছা, অথচ দেখো অপশন নাম্বার ডি তে কিন্তু ফ্ল্যাটেন্ড বলে ফেলছে। ফ্ল্যাটেন্ড বলেও কিন্তু কোনো অপশন হবে না, ফ্ল্যাট টায়ারই থাকবে। ফ্রেজ কি চেঞ্জ করা যায়? ইডিয়মস কি চেঞ্জ করা যায়? ফ্রেজ এবং ইডিয়মস যেভাবে আসে ভাষার মধ্যে ওভাবেই রাখতে হয়, এদেরকে চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তো অপশন নাম্বার ডি তে চেঞ্জ করে দিছে, এই কারণে এটা কেটে দিছি। সঠিক উত্তর অপশন নাম্বার সি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা আচ্ছা, তো যাই হোক, এখানের মধ্যে আমাদের মোটামুটি এগুলো রিপিট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলো রিপিট কোয়েশ্চেন, এগুলো অলরেডি আমরা সলভ করে ফেলছি, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করলাম। আমরা ক্লাসটা শেষ করার আগে আমি আবারও বলে দিচ্ছি যে ক্যাপ্টেন টার্গেট ব্যাচের মধ্যে কি আছে, কেমন? ক্যাপ্টেন টার্গেট ব্যাচে কি আছে? আচ্ছা, বিইউপি যে ক্যাপ্টেন টার্গেট ব্যাচটা, এটা বিইউপি এর জন্য লিজেন্ড কেয়ারের স্পেশালাইজড একটা প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটার মধ্যে যারা ভর্তি হচ্ছ তারা এই ইউনিটগুলোর কভারেজ পাচ্ছ, মানে FA, FSSS, FBS, ঠিক আছে? সায়েন্স, আর্টস, কমার্স, সরি, মানে যারা FASS এ পরীক্ষা দিবা বা FSSS এ দিবা বা FBS দিবা, তাদের সবার জন্যই আসলে এই স্পেশালাইজড ক্যাপ্টেন টার্গেট ব্যাচটা। এখানে আবারও বলে দিচ্ছি, বাংলায় 20টা লেকচার থাকবে পেইড ব্যাচে, ইংরেজিতে 20টা থাকবে, জিকে ইংলিশ ভার্সনে 25টা ক্লাস থাকবে। আর FBS এ যারা পরীক্ষা দিবা তাদের তো অবশ্যই ম্যাথ আছে, তাই না? সো এই ম্যাথ, এটা ইংলিশ ভার্সন ম্যাথ, এটার উপর আবার 20 ক্লাস থাকবে। এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রতি সপ্তাহে গাইডলাইন সেশন আছে, 24 ঘন্টা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সাপোর্ট আছে, ডেইলি, উইকলি, মান্থলি এক্সাম আছে, বিইউপি কোয়েশ্চেন অ্যানালাইসিস আছে, জুম ডাউট সলভিং ক্লাস আছে, মানে জুম সেশনও আছে, কেমন? এই টোটাল প্রোগ্রামটা আমরা পেয়ে যাব হচ্ছে মাত্র 2500 টাকায়। তার মানে আমরা কিন্তু একটা ব্যাপক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। কি পেয়ে যাচ্ছি? একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। এটা 31 অগাস্ট পর্যন্ত, কেমন? 31 অগাস্ট পর্যন্ত তোমার এই স্পেশাল ডিসকাউন্টটা থাকবে। আর সেপ্টেম্বর থেকে এটা রেগুলার ফি হয়ে যাবে 4500, ঠিক আছে? সো সময় থাকতে এই ডিসকাউন্টটা আমরা সবাই একটু লুফে নেওয়ার চেষ্টা করব, কেমন? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের বিইউপি স্পেশালাইজড আজকের ক্লাসের আয়োজন, গ্রামার অ্যানালাইসিস ক্লাসের আয়োজন। আজকে পুরোটা ক্লাসে আমি রায়হান বোরহান, আমি চেষ্টা করেছি তোমাদের গ্রামাটিক্যাল কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সামনের ক্লাসে আমরা নতুন আরো কিছু এক্সক্লুসিভ টপিক নিয়ে যথারীতি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।